কাল সারাদিন কৃষাণুর সাথে আমি কেমন কাটালাম, কেনই বা আমি হঠাৎ করে কাল ছুটে গেলাম সন্দীপদের বাড়ি। দেখো, আমার ভাই প্রবলেমে থাকবে, আমার কৃষাণু প্রবলেমে থাকবে, সেখানটাকে আমি ওদেরকে ফেলে দূরে থাকতে পারবো তোমাদের মনে হয়? ঠিক এই সেম কথা বলছি। এই যে আমাদের কৃষাণুর তার মায়ের প্রয়োজন ছিল, 8 মাস আগে সে ফিল করেনি যে আমি প্রেমিকের হাত ধরে বেরোচ্ছি, এই যে আমার সন্তানটার ভবিষ্যৎ কী হতে পারে, আমার সন্তানটার একটা টাইমে আমার সন্তানকে কি শুনতে হতে পারে। এই মায়ের মানে কোনো রকমের চিন্তা আসেনি বাচ্চার জন্য? যখন আমরা প্রত্যেকটা মানুষ তাকে হাত জোর করে রিকোয়েস্ট করছিলাম যে কৃষাণুর দিকে তাকাও একবার, সেই সময় এই মায়ের চেতনা আসেনি? এতদিন পর তোমরা তো একবারও কি প্রশ্ন করেছো নিজেকে যে এতদিন পর হঠাৎ কেন ওর নজর কৃষাণুর ওপরে পড়ল? জেদ, সন্দীপকে নিচু দেখানো, হেরে যাওয়া, না বয়ফ্রেন্ডের কাছে লাথি খাওয়া, কোনটা? কেনই বা সে হঠাৎ করে সে লিখছে? দেখো, সে যেটা লিখেছে সেটাই তো বলবো, কিন্তু শুনছি অন্য কথা। কিন্তু সে লিখছে চাই না আমার ডিভোর্স। কেন চাইছে না ডিভোর্স? তাহলে কি 8 মাসে প্রেমিক তার ভালোবাসা পুরো সম্পূর্ণ ভরে দিয়ে দিয়েছে? 8 মাসের মধ্যেই সে তার প্রেমিককে চিনে ফেললো। অথচ দেখো, সন্দীপদের ঘরে 5-5টা বছর সে সংসার করলো। সে কিন্তু সন্দীপের আসল মুখোশ জানতে, মানে আসলে সন্দীপ কতটা খারাপ, বা ও হিউম্যান রাইটসের কাছে গেছে যে নারীরা কীভাবে নির্যাতন হয় ওর মতো নির্যাতন। মানে ঘুম থেকে 10টায় উঠে ক্যামেরা হাতে নেবে আর শুধু বক্তৃতা দেবে, আর সংসারের সব কাজ শাশুড়ি মা সামলাবে। স্বামীও ওকে ইম্পর্টেন্স দেয়, কারণ বউ হচ্ছে একটা বড় ইউটিউবার, সেই কারণে বউকে বেশি মানুষ দেখতে পছন্দ করে, বউয়ের কথা শুনতে মানুষ ভালোবাসে। তো সেই কারণে আমার বউ সব জায়গায় হাইলাইট হোক, আমি পিছনে থাকি, ক্যামেরার পিছনে আমি থেকে আমি আমার বউকে সবার কাছে হাইলাইট করে সবার সামনে তুলে ধরেছি, কারণ একটা নারীর সবসময় তার নিজস্ব আইডেন্টিটি থাকার দরকার। সেই কারণে চ্যানেলের নামগুলোও তার ভালোবাসার বউয়ের নাম দিয়ে, ওয়াইফ, স্ত্রী, সহধর্মিণী, তারপরে হচ্ছে এখন কী যেন সহধর্মিণী, হ্যাঁ সহধর্মিণী, ওর নামে চ্যানেলগুলোর নাম অবধি করে দেয়া। কারণ আমার বউ যেখানে আছে সেখানে আমরা আছি, আমার বউয়ের চারিদিকে সুনাম হবে মানে আমাদেরও সুনাম হবে। ঠিক বৌমাকে মেয়ের মতন আদর করে না, আমার বৌমাকে আমরা আমার শ্বশুরবাড়িতে রাখবো বৌমা নয়, মেয়ে করে। আমার মেয়েকেও যেমন আমরা বাড়িতে রাখতাম সেরকম করে। থাক না 10টায় ঘুম থেকে উঠুক, এই গ্রামের এইসব কাজ এগুলো আমিই করে নেব। বৌমা ঘুম থেকে উঠে এই ভিডিও টিডিও করে, আমার ছেলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ছেলেকে ইনকাম, মানে একটা এই যে রোজগারের একটা জায়গা, যেটা না অনেক খাটনি, এগুলো করুক। ওরা সুখে থাক, যতক্ষণ আমার গায়ে বল আছে আমি তো খেটেই করতে পারবো, আমি খেটে দিই, ওরা একটু বড় হোক। এইরকমভাবে নির্যাতন করেছে আমাদের ওই নির্যাতিত নারী, যে হিউম্যান রাইটসের কাছে গেছে, এবং ওর মতো যারা নির্যাতিত হচ্ছে তারা যাতে এইসব মানুষগুলোর কাছে হিউম্যান রাইটসের, মানে ও যেখানে গেছে আমাদের সুদীপ্ত রয় দাদাভাইয়ের কাছে যাতে হেল্প পায়, সেই কারণে ও সেই দাদাভাইকে ইনফ্লুয়েন্স করেছে যে তুমিও ভিডিও ছাড়ো, ফেসবুকে তো ছাড়ছো, তুমি সেই ভিডিওগুলোকে আপলোড করে ইউটিউবে ছাড়ো। ইউটিউবেও প্রচুর মানুষ আছে যারা তোমার এই ভিডিওগুলো দেখে অনুপ্রেরিত হবে, এবং তারা বিপদে পড়লে বা তারা আশেপাশের লোক বিপদে পড়লে তোমার কাছে ছুটে আসবে। তুমি তাদের কাছে গিয়েছো, সত্যি কথাগুলো বলছো কি বলছো না ভগবান জানে। তা যাই হোক, কালকে কৃষাণুর সাথে প্রচুর সময় কাটিয়েছি এবং কৃষাণুর আদর নিয়ে এসেছি। পিসি আজকে নতুন শাড়ি পরেছে, এই শাড়িটা আমাকে শর্মির মা দিয়েছে আমার শাশুড়ির কাজের সময়। আর আমি আমার সোনা কৃষাণুটাকেও কালকে একটা নতুন জামা পরিয়েছি, এবং কৃষাণুর সঙ্গে সারাদিন দুপুর মস্তি করেছি, বদমাইশি করেছি, আর ওর কাছে গোপন গোপন কিছু কথা শুনে এসেছি। ইয়েস। তো চলো স্কিপ করো না, ভিডিওটা দেখো। দেখার পর তোমাদের সত্যি আমি হাসি পাই মাঝে মাঝে, যে 8 মাস লাগলো এই সন্তানের জন্য, এই মায়ের কান্না, চোখ থেকে জল পড়তে, আর 5 বছর লাগলো সন্দীপকে চিনতে। অথচ 8 মাসের প্রেমিকের সাথে সম্পর্ক, মানে 8 মাস তো প্রেমিকের সাথে একবারে 24 আওয়ার্স কাটিয়েছে। তার আগে তো ফোনে ফোনে বা চ্যাটিং ম্যাটিং এরকম মাঝে মধ্যে দেখা হতো, কিন্তু 8 মাস এই প্রেমিকের সাথে ঘর করে ও প্রেমিককে চিনে। চাই না আমার প্রেমিক, চাই না আমার ডিভোর্স, চাই আমি শুধু এই সন্তানকে। এই সন্তানকে এখন কেন চায়? তো চলো ভিডিওটা দেখো, এবং তোমাদের অনেক মানুষের বহু চিন্তা যে সত্যিই কৃষাণু কি চলে যাবে, বা কৃষাণুকে কি তোমরা দিয়ে দিচ্ছ। সন্দীপের ভিডিও থেকেও তোমরা একটু হলো পেয়েছো যে না, আমরা লড়বো, আমরা লড়ার পর যেটা সিদ্ধান্ত হবে সেটাই।
তো কালকের দিনটা কিভাবে কাটিয়েছি বা কী কী কিষাণুর কাছে আমি জেনেছি সেই নিয়ে আজকের ভিডিও। আর 8 মাসে যেই হিউম্যান রাইটসের মানুষরা কীভাবে সহযোগিতা করে সেই সব সংক্রান্ত নিয়ে আজকের ভিডিও। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, একদম। যাক, আমাদের সোশ্যাল ওয়ার্কার, এই সোশ্যাল ওয়ার্কার সম্বন্ধে সত্যি আমাদের ইউটিউবে অনেক মানুষেরই কিন্তু জ্ঞান নেই। তো সেই জায়গাটায় তোমরা এই কেন, যে অনেকে প্রচুর মানুষের প্রশ্ন ছিল যে কেন হঠাৎ করে স্বেচ্ছাসেবী বা সমাজসেবিকারা আমাদের এই সোশ্যাল যারা ওয়ার্কার হয় তারা হঠাৎ ইউটিউবে ইন্টারেস্ট কেন নিচ্ছে। কারণ দেখো, লাইভ তো ভাই ইউটিউবের ভেতরেই আমাদের দিন রাত, সকাল দুপুর রাত্রি এর ভিতরেই কাটছে। তাই এটা একটা সোসাইটি হয়ে গেছে। এই সোসাইটিতে সোশ্যাল ওয়ার্কারদের অবশ্যই এন্ট্রি জরুরি। তো সেই জায়গায় আমার ভাইয়ের বউ কিন্তু একটা সোশ্যাল ওয়ার্কারকে প্রমোট করছে। হ্যাঁ, তার নামের সাথে প্রেমিকের নাম মিলে গেছে বলে তোমরা নটি, তাই তার নামের সাথে প্রেমিকের নামের মিল হয়ে গেছে বলে তোমরা ভেবেছো ও প্রেমিকের চ্যানেলকে প্রমোট করছে। না, ওর প্রেমিকের সাথে ওর মনোমিলন এখন আর সেভাবে নেই, ব্যাঘাত ঘটেছে। কারণ ওদের ভিতরে অশান্তি হয়েছে। ওই ছেলেটা নোংরা, আর আমাদের ভাইয়ের বউ এক ডালে চিরস্থায়ী বসে থাকতে পারবে না। অবশ্যই এরা যখনই একবার বাড়ি ছেড়ে বেরিয়ে যায় না, এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার পর তাদেরকে কন্ট্রোল করা বা তারা এই বাড়িতে ফিরে সংসার করাটা ভীষণ কষ্টদায়ক ব্যাপার। সেখানটায় এই দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ় মনোভাব, দৃঢ়তা ওগুলো খুব কম মানুষেরই আসে। তো এবার যেটা আমি তোমাদেরকে বলার জন্য ভিডিওটা অন করলাম, প্রথমত নীলের উপোস, নীলের ঘরে বাতি দেওয়া। মনে হয় ছেলে মেয়ে দুজনার জন্যই বাতি দেয়। 3 বছর সে মাতা হয়ে গেছে, তাই না? আমরা প্রথম বছরেই কিন্তু আমাদের শ্বশুরবাড়ির লোকরা বোঝায় যে নীলের উপোস। বাচ্চা জন্মাবার আগে থেকেই আমরা জানতে শুরু করি, বিয়ের পর থেকেই এই নীলের উপোস, বাচ্চা না হলে নীলের উপোস করা যায় না, বাচ্চা হলে সে ছেলে হোক মেয়ে হোক নীলের উপোস করতে হবে, নীলের উপোসে। তো এখানেও মনে হয় কথাটা না কেমন যেন কানের মধ্যে চাং করে লাগলো। আচ্ছা, শিবের মাথায় জল ঢালতে মানে দুধ, গঙ্গা, ফুল, মোমবাতি সব নিয়ে যখন যাচ্ছিল, তার আগে দেখলাম না একটা সবুজ বোতলের মুটকি খুলে জল খেয়ে নিল। দেখো, উপোস করে জল খাওয়া যায় না এটা আমি বলছি না, কারণ অনেকে আছে মেডিসিন খেতে হয়, অনেকের আছে শরীর মানে শারীরিক প্রবলেম থাকলে সেই সময় কিন্তু মেডিসিন খাওয়ার জন্য জল খায়। কিন্তু আমরা যখনই সন্তানদের বিষয় নিয়ে উপোস করি তখন কিন্তু আগে পুরোটা মানে আগে শিবের মাথায় জল দেব, তারপর মানে আমাদের নিয়ম মানে আমাদের যে উপোস ভাঙবো, তারপর আমরা যা খাই। তো যেখানটায় শিবের মাথায় আমার মনে হয় জলটা ওরা দুপুরবেলায় দিয়েছিল। তো যেখানে ছেলে মেয়ের প্রশ্ন আসে সেখানটায় কিন্তু আমরা ভীষণভাবে মানে আমরা এটা করে থাকি। তো এখানে মানে ওদের তো সকালবেলায় যেটা দেখা গেল যে শিবের ত্রিশূলের উপরে আম টাম দিতে জল দিয়ে আমার মনে হয় ওটাই ওরা নীলের উপোস করে ওইটাও উপোস ভেঙেছে মনে হলো যেটা। কিন্তু পরে আবার সন্ধেবেলায় ওরা বাতি জ্বালতে গেল সন্ধেবেলায়। এটা আমাদের এক এক জায়গার নিয়ম এক এক রকম, অবশ্যই দেশ বুঝে ভেষ নিয়ম এক এক জায়গায় এক এক রকম। আমাদের যেমন যখন শিবের মাথায় জল ঢালি তখনই কিন্তু বাতিটা শিবের পাশে জ্বালিয়ে দিই। এইখানটাই ওরা সন্ধেবেলায় গিয়ে ওই সন্ন্যাসী, তবে আমি কালকে সন্ধ্যের বাড়ি গেছি, তোমরা জানো ওদের ওই গলিতেও প্রচুর সন্ন্যাসী হয়েছে এবং সব এরকম সন্ন্যাসীরা এই সন্ধ্যের পর সব ঢাক বাজছে, রান্নার ব্যবস্থা হচ্ছে। যে যেরকম নিয়ম, আসার পথেও রাস্তাতেও চড়কের মেলা, তারপরে হচ্ছে এই সন্ন্যাসীরা খুব সুন্দরভাবে বেশ রমরমাভাবে পালন করা হচ্ছে। তো এখানে দেখলাম যে কেউ ভূতের খাবার মানে মাছ ভাত দেয়, এদের ভূতের খাবার মাছ ভাত দিচ্ছে, ওরা ভূতের খাবার পায়েস ক্ষীর দিচ্ছে। তো ওরা আবার পেছন দিকে হেঁটে যাচ্ছে, এরা সামনের দিকে নাচতে নাচতে ভূতকে 12টার সময় খেতে দিচ্ছে, আর ওরা সন্ধেবেলায় দিচ্ছে। যাক, প্রচুর ফল পড়ছে। তা ফল আবার কাকুর সাথে গেল টোটো করে, টোটোগিরি, উনি টোটো মাস্টার, উনি টোটো করে ঘুরতে ভালোবাসেন। তাই টোটো করে চলে গেলেন, টোটো করে এলেন, ফল টল নিয়ে মানে সন্ন্যাসীদের জন্য ফল টল সব নিয়ে আসছে। সেখানে ওদের বাড়িতে গিয়ে আরও দুপুরবেলায় গ্রামের মানুষ উপোস করেছে, সবাই বাড়ির বেল ঠেল সব উপোস করে মানে শিবের মাথায় যে দিয়েছে সেখানে বেল ফল মূল সব নিয়ে আসলো। তো যাই হোক, এটা না কিন্তু সারা দিন লুডো খেলেনি গো। এই যে কী যেন মনের ভেতরে কচমচ করছিলেন যে সারাদিনে লুডো খেলেনি, সেই কারণে সন্ধ্যের পর
লুডো খেলতে বসেই পড়লো, সাবু মাখা ঠাকা খেয়ে লুডো খেলতে একটু বসলো। এবার বলি, এই যে 8-8টা মাস যে সন্তান ছাড়া মা, 8-8টা মাস সন্তানের জন্য মায়ের মন কচমচ করেনি? যারা আইনের সহায়তা পাচ্ছ না বা আইনের কাছে গিয়ে তোমাদের কাজ হচ্ছে না, তারা সেই সব কাজগুলো সোশ্যাল ওয়ার্কার মানে হিউম্যান রাইটসরাই লোকেরাই করে। এটা কিন্তু ঠিকই, একদম হিউম্যান রাইটস কথার হচ্ছে মানে হিউম্যানিটি, মানে তোমার যাতে তুমি তোমার অধিকার ফিরে পাও, এই লড়াই। তো সেই লড়াইয়ে সেই দাদার কাছে গেছে, সে একটা সোশ্যাল ওয়ার্কার। এখানটা কিন্তু আমি সঙ্গীতা দিদিভাইয়ের মুখেও শুনেছি যে তারা ইউটিউবে যে এরকম ঘটনা ঘটে, যে অনেকে সঙ্গীতা দিদিভাইয়ের প্রতি ভুল ধারণা আছে, সেগুলো এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। অনেকে কিন্তু সত্যি সোশ্যাল ওয়ার্কার, তারা ফেসবুকের মাধ্যমে কিন্তু এগুলো করে থাকে। এই ইউটিউবটা যে একটা জগৎ, এখানেও যে এইরকম খারাপ কাজ হচ্ছে, এখান থেকেও মানুষ বিচার পায় বা এখানেও মানুষের পাশে দাঁড়ানোর দরকার, এটা কিন্তু সত্যি মানে অনেক মানুষ জানে না। সেই কারণে তারা কিন্তু সব বেশিরভাগ সোশ্যাল ওয়ার্কাররা দেখি ফেসবুকে তাদের ভিডিও আপলোড করে, কিন্তু ইউটিউবে করে না, কারণ ইউটিউব সম্বন্ধে তাদের ধ্যান ধারণাটা একদম জিরো থাকে। তো সেখানটায় আমার ভাইয়ের বউকে দেখলাম যে হেল্প করছে ইউটিউব মানে কোনো সোশ্যাল ওয়ার্কারকে, যার নাম তার প্রেমিকের নামের সাথে, সেই সোশ্যাল ওয়ার্কারকে হেল্প করছে ইয়ে করার জন্য, ইউটিউবে ভিডিও করে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া। দেখো কয়েকদিন, শুধু একবার গেল, সেইবার প্রথম গেল বাবার সাথে, বাচ্চা মেয়ে তো বাবার সাথে প্রথম গেল। প্রথমে যাওয়ার পর তাদের কাজকর্মগুলো দেখে খুব ভালো লেগেছে। তারপর তাদের সাথে কথা বলে সে দাদার সাথে, সে এখন আর সে স্যার বলে না, এখন সে দাদা বলে। দাদা বলে তার সাথে একটা আলাদা সম্পর্ক গড়ে তুলেছে। খারাপ মিন করো না, আমি কিন্তু খারাপ বলিনি, সম্পর্ক গড়ে তুলেছে যে সমাজে ভালো বার্তা দিতে হবে। হয়তো তোমার বাড়ির পাশে এরকম অত্যাচার হচ্ছে, তুমি সেই বিষয়ে তাদেরকে জানাতে পারো, তাকে মানে সেই বাড়ির বউকে হোক বা সেই যারা নির্যাতিত হচ্ছে তাদেরকে এই সম্বন্ধে খোঁজখবর দিতে পারো। তো সেই কারণে আমার ভাইয়ের বউ সোশ্যাল ওয়ার্কার। দেখেছো আমি আমাকে যে কি সুন্দরভাবে ফলো করে, যে সোশ্যাল ওয়ার্কার, যে সমাজ সেবামূলক কাজ এই ইউটিউবেও দরকার, আমার ভাইয়ের বউ কিন্তু করছে। তাহলে এটা খারাপ কাজ নয় কিন্তু। এবার বলি, হ্যাঁ সত্যি, এবার তুমি বলো, তুমি যে সোশ্যাল ওয়ার্কারের কাছে গেছো, তুমি যে শ্বশুরবাড়ির অত্যাচারের কথা যে বললা, সত্যি তুমি অত্যাচারিত হয়েছো? সত্যি কথা বলবা, সত্যি। দেখো তুমি বলেছো সত্যের মানে তুমি যদি সৎ পথে থাকো, তোমার যদি সত্যি প্রয়োজন হয়ে থাকে এইসব হিউম্যান রাইটসের মানুষদেরকে, যারা সত্যি নির্যাতিত হচ্ছে, তাদের পাশে সত্যিকারের এইসব মানুষগুলোকে দরকার। তো তুমি কি সত্যি নির্যাতিত হয়েছিলে? তুমি কি সত্যি শ্বশুরবাড়িতে অবহেলিত ছিলে? তুমি কি সত্যি তোমার এই দুধের মতো এই ফুটফুটে একটা বাচ্চা ফেলে রেখে তুমি প্রেমিকের জন্যে তুমি তোমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোকের নামে মিথ্যে অ্যালিগেশনগুলো লাগিয়ে বেরিয়ে গেছো? সেটা কি সোশ্যাল ওয়ার্কার সেই দাদাভাইকে বলেছো যে এই হিউম্যান রাইটসের মানে এই বিষয়টা নিয়ে তোমার হয়ে লড়াই করবে? বলেছো? প্রত্যেকটা জিনিস বলেছো যে তুমি তোমার স্বামীর ঘরে থাকাকালীন তোমার স্বামীর অগোচরে তুমি অন্য কারোর সাথে রাতের পর রাত জেগে চ্যাট করতে? বলেছো? কোনো সময় বলেছো যে তোমার বান্ধবীর নাম করে তুমি তোমার বয়ফ্রেন্ডের নাম্বার সেভ করে রেখেছিলে এবং তোমার হাজব্যান্ডের হাত দিয়েই সেই ফোনগুলো তুমি রিসিভ করতে বা নিতে? বলেছো? তোমাকে বারবার ভিডিওর মাধ্যমে তোমাকে বারবার পাড়ার লোক গিয়ে তোমাকে বারবার তোমার নিজেদের লোক, তোমার বাপের বাড়ির লোক জানি না, কিন্তু এদের বাড়ির লোক বা এদের পাড়ার লোক যখন তোমায় বুঝিয়েছে যে সংসারটা করো, বাচ্চাটার দিকে তাকাও, এইগুলো করো না, এই কথাগুলো বলেছো তোমার হিউম্যান রাইটসের সেই মানুষটাকে? দেখো ভুল মানুষে করে, তাই না? কিন্তু ভুল শুধরাতে হয়। তুমি তো ভুল শুধরাচ্ছ না, উল্টে তুমি থ্রেট দিচ্ছ। তুমি বলছো ভিডিওর মাধ্যমে যে তুমি ওকে তোমার পায়ের নিচে এনে ফেলবে, তোমাকে ওর কাছে ক্ষমা চাইতে হবে। কেন? এই ক্ষমা চাওয়ানোর জন্যে তুমি জানো যে তোমার হাজব্যান্ড বা তোমার শ্বশুরবাড়ির লোকের ওই বাচ্চাটার প্রতি ভীষণ অটুট ভালোবাসা, আর ওর প্রতি ওরা ভীষণ দুর্বল, সেই কারণে হাতছানি ওই বাচ্চাটার ওপরে দিচ্ছ। সেটা বলেছো তোমার হিউম্যান রাইটসের মানুষগুলোকে? বলেছো যে বিগত 8 মাস আমি কিন্তু আমার প্রেমিকের সাথে প্রেম সাগরে ভেসেছিলাম, তখন কিন্তু আমার সন্তানের কথা মনে পড়েনি, কিন্তু এই কমেন্ট বক্সে এই ভিউয়ার্সগুলো আমাকে ভীষণভাবে মনে করিয়ে দিয়েছে, তাও আমার মনে পড়েনি। আমি তখন দোহাই দিয়েছি উকিল মারফত, আমাকে মানে উকিল বলেছে যে সন্তানের কথা মুখে আনবে না। এই কথাগুলো কি বলেছো? বলেছো? আজকে ওরা সত্যি আইনটা মেয়েদের জন্যে বা আইনটা মেয়েদের পক্ষে হয়েছে বলে কি এইসব বেআইনি কাজ বা না হওয়া ব্লেমগুলো এত ইজিলি শ্বশুরবাড়ির লোকের উপরে চাপিয়ে দিতে পারলে? তোমার বিবেক নেই?
তোমার বিবেক নাড়া দেয়নি যে আমি এই ইয়েগুলো যে চাপিয়ে দিচ্ছি তাদের প্রতি, সত্যি কি তারা আমার ওপরে এই অন্যায়টা করেছে, বা সত্যি কি তারা আমার ওপরে এই অত্যাচারটা করেছে? মনে হয়নি একবারও? এবার আমি তোমাদেরকে কিছু কথা বলি যে কালকে এই কৃষাণু একবারও মায়ের কথা কেন বলে না? আচ্ছা, আমি কি রোজ ওদের বাড়ি যাই? আমার সাথে কি রোজই ফোনে কথা হয়? হয় না তো, তাই না? আমি কি ওর মা? মাও না। ও কি জন্মাবার পর থেকে আমার কোলে পিঠে মানুষ হয়েছে? তাও না। কিন্তু ও আমাকে দেখলে এত ভালোবাসে কেন? বা আমার জন্যে ও এরকম ছটপট করে কেন? ও যখনই রেডি হয় বা যখনই কোনো জামা প্যান্ট পরে বা যখনই কোথাও যাবো ভাবে, সবার প্রথম ওর মাথায় এটা আসে কেন? ও সীমা পিসির বাড়ি যাচ্ছে। কেন? তোমরা কি এই প্রশ্নটা কখনো মনে মনে ভেবেছো? দেখো, একটা বাচ্চা, এটা হতে পারে সে তার মায়ের নাম করবেই না? হতে পারে কি? কখনোই হতে পারে না। কিন্তু সেই বাচ্চাটা মায়ের নাম কখনোই করে না। কেন করে না? তাহলে মা নিশ্চয়ই তার মাতৃত্বতা বা তার বাচ্চার প্রতি স্নেহ, সেই টান, সেই ভালোবাসা জন্মাতেই পারেনি, বা সেই ভালোবাসা দেয়ইনি, তাই না? আজকে আমরা এক মুহূর্তের জন্য বাইরে বেরোই বা যেখানে যাই, আমার তো ছেলে মেয়ে ছোটো নয়, বড়, তাও মা মা করে। কালকে আমি কৃষাণুকে যখন দেখলেই তোমরা সন্দীপের ভিডিও, আমি যখন বেরিয়ে যাচ্ছি, কৃষাণু আমার টোটোয় উঠেছে, এইবার ও কিছুতেই নামবে না, কাঁদছে, ভীষণ কাঁদছে। তখন আমি বলছি চিপস কিনে নিয়ে যাও। ও চিপস নেবে না, চিপস চায় না, ও সীমা পিসির সাথে আসবে বা ও বেরোবে, কিন্তু আবার একাও না, দাদুকে সাথে নিতে হবে বা কাউকে সাথে নিতে হবে। এই যে ভালোবাসা মায়ের প্রতি নেই কেন? কেন? ও যদি বায়না করতো, ও যদি সত্যি কাঁদতো, ও যদি সত্যি মাকে চাইতো, ওই বাচ্চাকে কি রাখা যেত? তোমরা বলো তো, ওই বাচ্চাকে কি রাখা যেত? ও যদি মা 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 সবসময় করতো। আজকে মা তার সব ফুর্তি থুর্তি শেষ করে এখন মনে পড়েছে যে না, দীর্ঘটা 8 মাস পর, যে আমি এবার আমার সন্তানকেই চাই। মা সন্তানকে আর বেশি দিন কেউ দূরে রাখতে পারবে না। এটার মানে কি? মা সন্তানকে তো আমরা দূরে রাখতে চাইনি। আমরা প্রথম দিন চেয়েছিলাম যে ফিরে এসো, তোমার সন্তানকে তোমার প্রয়োজন আছে। দ্বিতীয় দিন বলেছিলাম, জন্মদিনের সময় বারবার ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে মা, তুমি তোমার সন্তানের কাছে ফিরে এসো, তোমার সন্তান ডাকছে। তখন কি প্রেমের মানে প্রেম সাগরে এমন ডুব দিয়েছিল, কানে কালা আর চোখে অন্ধ হয়ে গেছিলে? কি কোনটা হয়েছে? সেই সময় মনে হয়নি যে সত্যি তোমার সন্তান তোমার জন্যে কাঁদছে, তোমার ডাকছে, তোমার সন্তান তোমাকে ধীরে ধীরে ভুলে যাবে, তোমার সন্তানের কাছে যাওয়ার দরকার? 8 মাসের মধ্যে কোনোদিন ফোন করে জিজ্ঞেস করেছো কাউকে যে তোমার ছেলে কেমন আছে? তুমি একটা ভিডিও দেখেছিলা, কৃষাণু পড়ে যাচ্ছে, তার জন্য তুমি ফুপিয়ে আমার ছেলে পড়ে গেল কি করে, আমার ছেলে পড়লো কি করে, হ্যাঁ তোমরা যত্ন করে রাখতে পারো নি, দেখতে পারো নি, আমার ছেলেটা পড়ে যাচ্ছিল কি করে, সেই যে নকশামের একটা কান্না কেঁদে ভিডিও করেছিলে, কই তারপরে যে কৃষাণুর জ্বর এসেছে, কৃষাণু পড়ে গেছে, কৃষাণুর হাতে লেগেছে, কত সময় কৃষাণু খায়নি, কৃষাণু অসময়ে ঘুমিয়ে পড়ছে, কৃষাণুকে কেউ বকছে না ভয়ে, যদি ও কষ্ট পায় বা মনে দুঃখ পায়, সেই সময় যে সময় মাল রিকভারি করতে গেছিলা, সেই সময় যখন তোমাকে ওখানকার পুলিশ বলছে যে তুমি তোমার বাচ্চাকে দেখলে না বা বাচ্চাকে চাইলে না বা বাচ্চার কথা তুমি মুখে একবার উচ্চারণ করলে না, কোথায় ছিল গো তোমার মাতৃত্ব? কোথায় ছিল তোমার এই মনের যন্ত্রণা, মা মা ভালোবাসা, মা মা ফিলিংস কোথায় ছিল? ছিলটা কোথায় সেই মায়ের মাগিরি? বাবা, এখন হিউম্যান রাইটস অবধি চলে গেছে। কেন এখানে যেতে হলো? হ্যাঁ, কেন? 8 মাস আগেই তো তুমি পারতে তোমার ছেলেটাকে আদর করতে। 8 মাসের মধ্যে অন্তপক্ষে 2-3 বার হলেও তো তুমি চেষ্টা করতে যে তোমার ছেলের সঙ্গে ফোনে একটু কথা বলতে, বা তোমার ছেলেকে মাসে একবার করে তোমার শ্বশুরবাড়িতে না হোক অন্য কোনো মাধ্যম দিয়ে ছেলেকে দেখা করতে পারতে না? আমি প্রত্যেকটা হিউম্যানিটি, যেসব মানুষদের ভেতরে সত্যি হিউম্যান আছে বা যাদের ভেতরে যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করো, তাদের কাছে আমি এই হাত জোর করে বিনীত আবেদন করব যে এই মা কেমন মা? যখন প্রেমিকের সাথে ব্রেকআপ হয়েছে তারপর কেন তার সন্তানের কথা মনে পড়লো? কেন তার আগে সন্তানের কথা মনে পড়লো না? কেন? তাহলে প্রেমে আজকে ব্রেকআপ হয়েছে, কালকে তো আবার প্রেমিক হাতে পায়ে ধরে মিল করেই নিতে পারে। কারণ এই প্রেম যখন একবার কোনো মানুষের মনে ঘর করে, সেখানটায় সেই ঘর বিস্তার করতে থাকে। এইখান থেকে এই মাকে কখনোই সরানো যায় না, কোনো গ্যারেন্টি নেই। আজকে এই মেয়ে যে ওই ছেলেটাকে নিয়ে যাওয়ার পর কালকে ওর প্রেমিক ওর লাইফে আসবে না, এবং আসার পর এই মেয়ে এই বাচ্চাটাকে হয় এদের বাপের বাড়ি ফেলে রেখে ওই প্রেমিকের কাছে প্রেম সোহাগী করতে যাবে না, তার কি কোনো গ্যারেন্টি আছে? কিন্তু দেখো, সন্দীপের মা বাবা এরা এই যে স্থায়ী ছেলেটাকে একভাবে একই জীবনে
মানে একই সুতোয় সুন্দর করে গেঁথে ওর জীবনটা একটা সুন্দর মালাতে পরিবর্তন করতে পারে। কারণ এদের ভেতরে আছে একটা সিস্টেম, এদের ভেতরে নেই নোংরামি, এদের ভেতরে নেই উশৃঙ্খলতা, বা এই ছেলেকে বাদ দিয়ে এদের কোনো জগৎ নেই। এদের জগৎ ছেলেকে নিয়ে শুরু। আর ভাইয়ের এক্স ওয়াইফের জগৎ ছেলে সবার লাস্টে, সবার আগে প্রেম, গেম, আনন্দ, টাকা পয়সা, ফুর্তি, তারপর যদি সময় বাঁচে তবে আসবে ছেলে। তাহলে তার কাছে সত্যিই ছেলে সঁপে দিলে ছেলেটার জীবনটা কি হবে? তার মানে একটা সুস্থ ছেলেকে এই হিউম্যান রাইটসের কাছে পাওয়ার আছে বলে, হিউম্যান রাইটসের কাছে এই মায়ের কাছে আইন আছে বলে, যে মায়ের কাছে সন্তান আসবেই এই অধিকারটা আছে বলে সত্যিকারের বাচ্চাটাকে এইরকম বলির পাঠা করতে হবে? আমি প্রত্যেককে বলবো, একটু প্লিজ আপনারা একটুখানি ভাববেন এই বিষয়টা। একটু আপনারা ভেবে দেখবেন যে আজকে হ্যাঁ, মা তার সন্তানই পায়, মা তার সন্তানের কাছেই সব থেকে সেফ জোন, মা সন্তানকেই মানে মায়ের অধিকার তার সন্তান। কিন্তু এই অধিকারটা নিতে এত দেরি হলো কেন? বিগত ৮ মাস কেন লাগলো? কেন সে প্রথম দিন হয়তো অসুবিধা ছিল, দ্বিতীয় দিন অসুবিধা ছিল, দিন ১৫, ২০ বা ১ মাস পরেও কেন মায়ের মস্তিষ্ক ফিরল না যে তার সন্তানকে তার কাছে আগে যত সত্বর যত দ্রুত পারবে সে তার সন্তানকে তার কাছে নিতে? কেন ৮ মাস তার প্রেমিক তাকে দাগা দেওয়া অবধি সময় লাগলো? কেন? প্রেমিক যদি আজকে দাগা না দিত তাহলে আজও এই মায়ের জ্ঞান ফিরত না যে সন্তান নিতে হবে। আর যদি ইজি মানে বলেছে, আর সন্দীপ গিয়ে যদি সত্যি সব কথা ওদের মেনে নিয়ে মাথা নত করে যদি ডিভোর্স দিয়ে আসতো সন্দীপ, তাহলে হয়তো এই সন্তানের কথা মায়ের মনেই পড়তো না। তাহলে সন্তান জাস্ট ফর একটা ট্র্যাপ, জাস্ট ফর সন্তান হচ্ছে এই ফ্যামিলিটাকে নষ্ট করা, জাস্ট ফর সন্তান হচ্ছে তিনার জেদ, তিনার মানে এই যে মহিলা হয়ে যে আমার পাওয়ার, সেই পাওয়ারটা, এবং আমি মা, আমি ওকে পৃথিবীতে এনেছি, তাই সবার থেকে বেশি ওর প্রতি আমার অধিকার, তাই আমি ওদের কাছ থেকে ছিনিয়ে নেব, ওদেরকে শাস্তি দেওয়ার এই একটাই রাস্তা, ওদের কাছ থেকে বাচ্চাকে ছিনিয়ে নিয়ে। এটা কি আমাদের এই যারা হিউম্যান রাইটসের অধিকর্তা হবে তারা বুঝবে না যে আপনি কেন ৮ মাস দেরি করলেন সন্তানকে নিতে? ওরা কি দিতে চাইছিল না? বা কেন আপনি ঠিক আছে যা অশান্তি হয়েছিল আপনারা দুটো ফ্যামিলি মিলে কেন একটা জায়গায় বসে বাচ্চাটার ভবিষ্যতের দিকে তাকিয়ে কেন সব মিউচুয়াল করে নিলেন না? ৮ মাস কেন সময় লাগলো? ৮ মাস পর আজকে তো সত্যিকারে বলতে এর প্রেমিকের সাথে বেরিয়ে গিয়ে এবং প্রেমিকের সাথে কি বেলল্লাপানা করেছে সেগুলো আমরা সবাই দেখেছি। সেখানে তো এই মা আর বাবা এক হওয়ার কথা আমার মনে হয় না বাবা বা মা কেউই ভাবছে। তো সেই জায়গায় এই বাচ্চাটাকে নিয়ে টানাটানি কেন? বাচ্চাটা তো যেখানে আছে ভালো আছে। কেন আপনি কেন আপনার বাচ্চাকে হঠাৎ আপনার কাছে কেন নিতে চাইছেন? জাস্ট ফর ডিভোর্সটা দিচ্ছে না বলে? এই ডিভোর্সটা দেবে না বলেছে বলেই আপনি আপনার বাচ্চাটাকে তার কাছ থেকে কেড়ে নিতে চাইলেন? যদি ডিভোর্স দিয়ে দিত তাহলে আপনি আপনার বাচ্চাকে চাইতেন না? এই প্রশ্নগুলো একটু দয়া করে করবেন ওর কাছে, একটু দয়া করে। তাহলে বুঝবো ওর মাতৃত্ব। ও সবসময় লাভ আর লস এই কথাগুলো ভাবে। যেখানে লাভ, এই যে আপনাদের সাথেও গেছে ২ দিন কথার মধ্যে, আপনারা একটু যদি আমার ভিডিওগুলো দেখেন বা যায় বা কোনো সমাজকর্মীর কাছে আমার ভিডিওগুলো পৌঁছায়, একটু দেখবেন ওর ভেতরে লাভ আর লস, ওর ভিতরে আবেগ নেই, ওর ভেতরে ভালোবাসা নেই, ওর ভেতরে সন্তানের প্রতি চাহিদা নেই বা টান নেই। অনেক মা আছে খায় চাই না খাই, থাকি চাই না থাকি, আমার মাথার উপর ছাদ থাক চাই না থাক, আমি আমার সন্তানের মাথায় আমার আঁচলটা দিয়ে রাখবো। আমি যেখানে যাব আমার সন্তান সেখানে যাবে, আমি যা খাবো আমার সন্তান তাই খাবে, আমার সন্তান খাওয়ার পর যেটুকু থাকবে সেটুকু আমি খাবো। অনেক সময় অনেক কিছু হয় কি আমারও খুব প্রিয়, কারণ ওরা তো আমাদেরই অংশ, ওরও খুব প্রিয়। আমরা মারা কিন্তু সেই প্রিয় খাবারটাকে কখনো নিজে খাই না, আগে বাচ্চাটাকে খাওয়াই। তো সেইখানে বলি যে কী করে কোনো মা তার স্বার্থ সিদ্ধি করার পর বাচ্চার কথা মনে পড়ে এবং তার পাশে হিউম্যান রাইটসের মানুষরা কি করে দাঁড়ায়? অবশ্যই আইনের পথে চলবে। আইনও ওই যে বললাম আমরা যা করব, যেটাই দেখব, যেটাই মানব, যেটাই বুঝবো, সবার আগে আইন মেনে। আইন যেটা বলবে, যদি আইন বলে কৃষাণুকে দিতে, অবশ্যই আমাদের দিতে হবে, আমরা আইনের ঊর্ধ্বে নয়। আর যদি আইন বলে যে না, বাচ্চাটার দিকে খেয়াল রেখে বাচ্চা সেফ জায়গায় হচ্ছে তার বাবা, সেফ জায়গায় হচ্ছে তার ঠাম্মার দাদু, তাহলে সেফ জোনেই বাচ্চাকে রাখা হবে, মাতৃত্ব না। মাতৃত্বর জায়গায় মাতৃত্ব যদি বোধ থাকতো তাহলে মা কখনোই তার বাচ্চাকে রেখে যেত না। দেখো
এমন জায়গায় শুয়েছে, দরজাটা যদি কেউ খোলে তার অবস্থা, মানে ভালোবাসা কাকে বলে, ভালোবাসা এগুলো, এই যে ভালোবাসা সত্যিকারের, তো এই ভালোবাসাটাই যদি বাচ্চার প্রতি মায়ের না থাকে, শুধু জেদের বসে, জেদ করে বাচ্চাকে নিয়ে গিয়ে সত্যি কি বাচ্চার ফিউচার তৈরি করবে? তবে তোমাদেরকে আশ্বাস দিচ্ছি, লড়াই আমরাও করব, লড়াই কাজ শুরু করে দিয়েছি অলরেডি। এখন তোমাদের আশীর্বাদ, তোমরা কতটা জাস্টিস ফর সন্দীপ, জাস্টিস ফর কৃষাণু, আর কৃষাণু কীভাবে জাস্টিস পায় সেটাও আমরা দেখব। আমি তো প্রাণপণ লড়বো কৃষাণুর জন্যে, এবং অবশ্যই আইন মোতাবিক। আর ভগবানের ইচ্ছা, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, আর প্রত্যেককে বলবো ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমরা জাস্টিস পাই। লড়াইটা কি থাকবে না থাকবে সেগুলো অনেক নাই বা বললাম, কিন্তু জাস্টিসের জন্য লড়বো, একদম লড়বো, প্রাণ দিয়ে লড়বো, কৃষাণুকে মানে কৃষাণুকে নিজের কাছে রাখার জন্য যতক্ষণ পারবো লড়বো। এবার বাদবাকিটা অবশ্যই আইন, তারপরে হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কিছু হবে না। আর আমার মনে হয় না আইন কখনোই কৃষাণুর ভবিষ্যৎকে ইগনোর করে মায়ের ভালোবাসাকে দিকে বেশি মানে বেশি দেবে, আমার মনে হয় না। বাকিটা তো ভগবান, তিনি ভরসা, তিনার ওপরে আমার অগাধ বিশ্বাস আছে, তিনার ওপরে আমার ভীষণভাবে ছেলের জন্যে গোটা সেদ্ধ, ছেলের জন্যে নীলের উপোস, অথচ ছেলেকে যেই সময় কাছে রাখার দরকার ছিল, যেই সময় ছেলেকে কাছে পাওয়ার দরকার ছিল, ছেলের জন্য একটা কমিউনিটি জোটেনি। হ্যাপি বার্থডে আমার সোনা বাবা। কিন্তু প্রেম নিবেদনের জন্য কমিউনিটিটা দারুণভাবে ব্যবহার করা হয়েছে। শ্বশুরবাড়ির লোককে সারাক্ষণ হ্যারেস করা, ও নির্যাতিত। নির্যাতন কাকে বলে জানলে না, তুমি নির্যাতিত শব্দটা তোমার পাশে ব্যবহার করতে না, লজ্জা পেতে এই নির্যাতিত ওয়ার্ডটা ইউজ করতে, লজ্জাজনক। নির্যাতিত কাকে বলে সেটাই জানে না। যে প্রেমিককে আগে রাখে, সন্তানকে পরে রাখে, তার ভেতরে কতটা মনুষ্যত্ব আছে সেটা নিয়েও না লজ্জার ব্যাপার। তুমি মা হিসেবে লজ্জা, সমাজকে লজ্জা বার্তা দিচ্ছ। হ্যাঁ, সেই সব মায়েদের মধ্যে পড়ো যারা প্রেমে বাধা সন্তানকে এই পৃথিবী থেকে সরাতে 2 মিনিট দেরি করে না। 8-8টা মাস ফেলে রাখার পর এখন মায়ের নীলের উপোস, গোটা সেদ্ধ, নীলের ঘরে বাতি দেয়া। সত্যি বলছি, তোমার ফ্যান হয়ে যেতাম, তোমার জন্য মানে লড়াই করে ফাটিয়ে দিতাম যদি দেখতাম সেই রাতে তুমি তোমার লাগেজটা না নিয়ে, তোমার ডকুমেন্টসগুলো না নিয়ে, এবং তোমার গয়নাগাটিগুলো না গুছিয়ে নিয়ে যদি তুমি তোমার বাচ্চাটাকে বগল দেওয়ায় নিতে, আজকের দিনটা একেবারে আলাদাই হতো। হয়তো ভগবানের এটাই ইচ্ছা ছিল যে এই সৎ মানুষগুলো, তুমি যদি বাচ্চাটাকে নিয়ে যেতে, সৎ মানুষগুলো ফেসে যেত। সেই কারণে আজকে সেই সৎ মানুষগুলো পাশে যাতে মানে এই আমাদের মতো মানুষরা দাঁড়ায়, সেই কারণেই হয়তো তোমাকে তোমার বাচ্চাকে ভুলিয়ে দিয়েছে। কারণ বাচ্চাকে তুমি যদি নিয়ে যেতে, তোমার এই আসল হিংস্র রূপ আমরা কোনো দিন ধরতে পেতাম না, ধরতে পারতামই না যে তোমার হিংস্রতা কতটা। ওই ছোট্ট শিশুটা না, ওর ভেতরে শুধু ওকে দেখলেই তোমার আদর করতে ইচ্ছা করবে। ওকে দেখলে কী করে এই মা যে ওই বাচ্চাটাকে ফেলে গেছে সেটা নিয়েই না আশ্চর্যজনক ব্যাপার। তোমার দেখলেই ওই বাচ্চাটাকে আদর করতে ইচ্ছা করবে। আমার সাথে কালকে কীভাবে এক থালায় ভাত খাচ্ছিল দেখেছো আমার, এবং আমাকে বারবার রান্নাঘরে আমি ছিলাম, আমাকে ডেকে আনছে, তিমাপিতে আতো আতো, তোমার ভাত বেললেতে আতো, তিমাপিতে আতো। বিশ্বাস করো, ও যেন স্বর্গ পায়। পাড়ায় গিয়ে সবাইকে ডেকে ডেকে এসেছে যে আতো, তোমরা আতো, তিমাপি দিয়েছে দে, তিমাপি দিয়েতে দে, আতো আমার তিমাপি দিয়েতে দে, আমার তিমাপি দিয়েতে দে, আমার সীমা পিসি। সেই বাচ্চাটা যে আমাকে এত ভালোবাসে, মাকে মিস করে না কেন, এটা আমি অবাক হয়ে যাই। এটা কিন্তু কোনো লুকানো কথা না। আর তোমরা জানো যে আমি মিথ্যা কথাটা সামনে এনে বলতেই পারি না। ও কখনোই মায়ের কথা বলে না, বিশ্বাসই করবা না, কখনোই বলে না।
মানে ওর ভিডিও তো ওর মাও ছাড়ে এবং আসে, ভিডিও আসলে ওর মায়ের ভিডিওটা এরকম করে উঠিয়ে দেয় এবং বলেও না যেটা মা। ধীরে ধীরে বাচ্চাটার স্মৃতি থেকে মাটাও কোথাও মানে ইরেজ হয়ে যাচ্ছে। সেখানে মায়ের 8 মাস পর মনে পড়লেও তার সন্তানের কথা। 8 মাসের মধ্যে মা পারতো না তার সন্তানের সঙ্গে যোগাযোগ রাখতে। 8 মাসের মধ্যে মা পারতো না তার সন্তানের সঙ্গে দেখা করতে। পৃথিবীর কোন শক্তি আছে গো মাকে আটকায় তার সন্তানের সঙ্গে দেখা করতে? কিন্তু এটা এখন জিজ্ঞাসা চিহ্ন যে 8 মাস পর কেন? প্রেমিকের সঙ্গে ঝগড়া হওয়া অবধি অপেক্ষা হলো কেন? আমি একজন মারফত শুনলাম, যেটা শুনলাম সেই কারণেই বললাম যে প্রেমিকের সাথে এক মনোমালিন্য চলছে। হ্যাঁ, এবং সেইখান থেকেই এসেছে জেদ, যে যা তোকেও ছাড়বো, স্বামীকেও ছেড়েছি, প্রেমিক তোকেও ছাড়বো, এবার আমার ছেলেকে নিয়ে খেলবো। এইসব মানুষের মস্তিষ্ক কখন কি ঘটে, কখন কি চলে কেউ বলতে পারবে না। কখন এরা পাল্টি খায়, কখন কি হয়, এদের মনের কোনো স্থায়িত্ব নেই, স্থিরতা নেই। মন কচকচ করছিল সারাদিন গেম খেলতে পারেনি বলে, কিন্তু 8 মাসে মন কচকচ করেনি তার বাচ্চা কেমন আছে বলে। আজকে ওই মানুষগুলোকে শাস্তি দেওয়ার জন্য হিউম্যান রাইটস, এই মানুষগুলোকে শাস্তি দেওয়ার জন্য আজকে স্বামীকে ওর পায়ের নিচে এনে ফেলার জন্যে হিউম্যান রাইটস। তারা কিন্তু তাদের হিউম্যানিটিকে বেঁচে দেয় না, তারা দুপক্ষের কথা শোনে, একদমই তারা দুপক্ষের কথা শোনে এবং তাদেরও বিচার সিস্টেম যথেষ্ট উন্নত। যে পয়সা দিয়ে তুমি ওর কাছে গেছে বলেই তোমার প্রতি যে তারা হিউম্যানিটি দেখাবে তা নয়, তারা বিচার করবে যে সত্যি তোমাকে মানে হিউম্যানিটিটা দেখানোর দরকার কি দরকার না। আপনারা দয়া করে বিচার করার আগে একটু আপনারাও আপনাদের বিবেকের দিকে একটু তাকাবেন, কারণ আমি জানি আপনাদের এই হিউম্যান রাইটস মানেই কিন্তু মনুষ্যত্বর দিক থেকে, বিবেকের দিকে তাকিয়ে কাজ করেন। আমি দেখেছি, আমি সঙ্গীতা দিদিভাইয়ের সঙ্গে কথা বলি এবং তার কাছে তার ভেতরেও না একটা হিউম্যানিটি আছে এবং সেটা সবসময় চেষ্টা করে যে বিবেকের দিকে, সন্তানের দিকে তাকিয়ে। তিনিও কিন্তু ভীষণ ভালো মানুষ, ভীষণ 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 ভালো মানুষ। এইসব ভালো মানুষের যে কোনোদিন আশীর্বাদের হাত আমার মাথায় থাকবে বা এইসব মানুষের সঙ্গে যে আমি দুটো কথা বলতে পারবো, এটাও আমার স্বপ্নের অতীত ছিল। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে, আজকের সময়ে সত্যি এইসব মানুষগুলোর পদধূলি পেয়েছি বা এইটুকুও তার যে আশীর্বাদ পেয়েছি, এর জন্য আমি মানে মনে করছি কি নিশ্চয়ই আমি কোনো পুণ্য করে এসেছিলাম। তাই তোমাদের আশীর্বাদ আমার মাথায় রাখো, যেন কৃষাণুকে আমরা জাস্টিস দিতে পারি, তার সঠিক পরিচর্যা সঠিকভাবে তার বাবার কাছে যেন থাকে, সেই ব্যবস্থা যেন আমরা করতে পারি।